গুড মর্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সৌম্য মিত্র, শ্যামলী মিত্র, আমরা দুজনে আজকের লাকি যে আমরা সুযোগ পেয়েছি ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের তরফ থেকে আপনার এখানে বর্ধমানে বিবিএস করতে এসে, বিজনেস বিল্ডিং সেমিনার। এর আগে আমি বর্ধমানে এসেছি, তখন আমার হাতে একটা চামড়ার ব্যাগ থাকতো আর আমি অ্যাজ এ সেলসম্যান, অ্যাজ এ সুপারভাইজার এখানে কাজ করতাম, সেলসের লোক ছিলাম। কিন্তু ভগবানের দয়া, ইনসিডেন্টলি না কোইন্সিডেন্টলি জানি না, অ্যাম্বে বিজনেসে আসলাম, ফ্রি হয়ে গেলাম, এখন সেমিনার করি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এই জন্যে যে এখন কটা বাজে, এখন 9:15। কলকাতা শহরে বহু লোক ঘুম থেকে ওঠেনি, কিন্তু আপনারা এখানে সকাল 9টা থেকে সেমিনার দেখতে চলে এসেছেন। গিভ ইউর সেলফ এ বিগ হ্যান্ড। বিউটিফুল, ওয়ান্ডারফুল। প্লাস আমি জানি দুর্গাপুর থেকেও কিছু লোক এসছেন, কিছু লোক কলকাতা থেকে ইভেন এসছেন, আমার গাড়ির পেছন পেছন তারা এসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমার মাকে, আমার বাবাকে, যারা আমাকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে, যাদের জন্য আজকের আলো সূর্য দেখতে পাই, যাদের জন্য গন্ধ পাই। থ্যাংক ইউ। আমি ভগবানের কাছে আবার কৃতজ্ঞ, তার কারণ হচ্ছে আমার মেয়ে কৃত্তিকা, সে আমাদের খুব উইশ করে। আজও ভোরবেলায় উঠে উইশ করেছে যে বাবাদের সেমিনার দারুণ হবে, বাবা মা সেমিনার। তা আমি থ্যাঙ্কফুল টু মাই ডটার। আমার শ্বশুর শাশুড়ি ইভেন, তারা আমাদের জন্য অনেক করেছেন, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার আপলাইনকে, আমার আপলাইন ফেনোমেনন, দি লিজেন্ড কাপল, ডায়মন্ড গোয়িং ফাউন্ডার ডক্টর দেবাপি রায় আর নীলিমা রায়। অস্বাভাবিক ভালো সম্পর্ক আমার, মানে সেই বিড়ালের বাচ্চাকে জানেন তো, মা টুটিতে করে চেপে ধরে একবার বালিশের পাশে, একবার আস্থা করে, একবার ঘুঁটের এতে বাঁচিয়ে রাখে যাতে না হুলোয় খায়। আর যখন বড় হয় তখন আবার সেই বিড়ালটা একটু অবাধ্য হয়। তো আমি দেবাপিদার সাথে অবাধ্যতাও করেছি, কিন্তু সম্পর্ক ইজ ভেরি গুড। আমাদের ওয়ান্ডারফুল রিলেশনশিপ, ওয়ান্ডারফুল ফেনোমেনন লিডার। আমরা যা কিছু শিখেছি এই কাপলের কাছ থেকে, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আর আমার কাপল, আমার আপলাইন কাপল, আমরা ফেনোমেনন। আমরা লাকি যে আমাদের লাইন অফ স্পন্সরশিপের জন্য আমাদের আপলাইন, দেবাপিদার আপলাইন, আমারও আপলাইন, বিউটিফুল ফাউন্ডার ডায়মন্ড, কিরিটি আর শাশ্বতী দাশগুপ্ত, ওয়ান্ডারফুল ফেনোমেনন। আমার খুব বন্ধু কিরিটি, শাশ্বতী, বোধ। আপনারা জানেন যে তার উপরে কারা আছে, কি লাইন অফ স্পন্সরশিপে আছে, এক্সিকিউটিভ ডায়মন্ড, সুভাষিস দা সুজাতা, আর না আদার দেন অসিতাবোধা শ্বেতাদি। বহুবার দেখার সুযোগ হয়েছে, মেলার সুযোগ হয়েছে, বিদেশে গিয়ে এখনো কথা বলার সুযোগ হয় টিডি সুপর্ণার সাথে। ওয়ান্ডারফুল। তো 2000 সালে আমি বিজনেসে এসেছি। আবারও বলছি, এত শত বুঝে আসিনি, সে গল্পটা পরে করব। কিন্তু এই কথাগুলো কোনোদিন শুনিনি। কিশোর কুমারের সিডি শুনেছি, ক্যাসেট শুনেছি, কোনোদিন পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের সিডি ক্যাসেট এসব শুনিনি। নবকল্লোল পড়েছি, দারুণ গল্পের বই পড়েছি, শিবখেরার বই কোনোদিন পড়িনি। এরম ভাবে একটা জীবন। আর আমাদের যৌথ পরিবারে বাড়ির মহিলারা শেষকালে খেতেন আর পুরুষেরা আগে খেয়ে দিয়ে নিত, এটাই স্টাইল ছিল। আমি তো তাই জানি ছোটবেলাতে। এইখানে আসার পরে দেখলাম যে ওয়াইফকে ধরে বলছে অসাম, বিউটিফুল, ওয়ান্ডারফুল ওয়াইফ। এসব আমার কাছে নতুন। সে একটা গল্প আছে যে প্লেন হাইজ্যাক করে নিয়ে চলে গেছে শত্রুপক্ষ, যারা জঙ্গি, নিয়ে গিয়ে এবারে আর একটা স্টেশনে দাঁড় করিয়ে গভর্নমেন্টের কাছে বলছে যে আমাদের যে জঙ্গিগুলো আটকানো আছে তাদের ছেড়ে দেয়া হোক। তো বলছে নয়তো প্লেন উড়িয়ে দেবো। তো প্লেনের মধ্যে যারা যাত্রী তারা তো ভয়ে মরে যাচ্ছে, তাদের আত্মীয় স্বজন তখন আবার দিল্লিতে গিয়ে ঘেরাও করছে মিনিস্টারকে, বলছে যে তুমি এক্ষুনি কিছু একটা করো, জঙ্গিদের ছেড়ে দাও, না তো আমাদের আত্মীয় স্বজন সমস্ত ভেতরে রয়েছে, মরে যাবে। তো মন্ত্রীরা বলছে কিছু করার নেই, এখন আমাদের দেখতে হবে, এরকম ভাবে বারবার জঙ্গি ছেড়ে দেওয়া যায় না। তখন একজন বাঙালি বাবু, নেতাজি, তিনি গিয়ে বলছেন যে জঙ্গি ছাড়তে হবে না, মরে যাক প্লেনের ভেতরের লোক। তখন একজন বলছে তোমার তো কোনো আত্মীয় নেই, সেই জন্য তুমি এই কথা বলছো। বলে আত্মীয় নেই মানে? ভেতরে আমার বউ রয়েছে, আমার শাশুড়ি রয়েছে। তো বউয়ের সঙ্গে সম্পর্ক আমি জানি এরকম হয়। এই যে এত ভালো সম্পর্ক, এটা প্রথম শুনছি আমি।
সো ওয়ান্ডারফুল। তো সেই জন্য আগে আমি আমার স্ত্রীকে ডাকি। আমি আপনাদের এই কথাটা বলতে পারি, যতই বড় বড় কথা আমি জীবনে বলি না কেন, আমি জীবনে সৌম্য মিত্রকে কেউ খুঁজে পেত না যদি না আমার পাশে আমার মিসেস থাকতো। অসম, ওয়ান্ডারফুল ওয়াইফ। ইটস মাই প্রাউড প্রিভিলেজ টু কল শ্যামলী মিত্র। থ্যাংক ইউ। নাম শুনলেন শ্যামলী, আমি একদম পুরোপুরি হাউসওয়াইফ। আর আজকে আপনারা এত সকালে যারা এই হলে উপস্থিত আছেন প্রত্যেককেই আমি ওয়েলকাম জানাচ্ছি। আর ধন্যবাদ জানাবো প্রথমেই ভগবানকে, যারা আজকে আমাদের এই বিজনেস অপরচুনিটিটা দেখার মতন চোখ দিয়েছিলেন আর বিজনেসটা গ্রহণ করার মতন মন দিয়েছিলেন। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু অ্যামওয়ে কর্পোরেশন অ্যান্ড ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। অ্যামওয়ে কর্পোরেশন আমাদের এক্সিলেন্ট প্রোডাক্ট আর এক্সিলেন্ট একটা কনসেপ্ট দিয়ে এই বিজনেসটা করতে হেল্প করেছিলেন। আর ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম যারা আজকে আমাকে, আমার মতন হাউসওয়াইফকে আজকে মাইক্রোফোন হাতে স্টেজে তুলে দিতে পেরেছে। আর আমাদের অসম আপলাইনদের লাইন অফ স্পন্সরশিপের কথাও বলে গেল, তার মধ্যেও একটি কাপল যাদের কথা না বললে নয়, যারা আমাদের অনেক দুঃসময়ে, এই কাপলটি ডক্টর দেবাপি রয় আর রিনা রয়, এরা আমাদের হাত না ধরলে আজকে ব্রিট স্টেজ থেকে কথা বলার অধিকার হয়তো আমাদের আর ছিল না। যাই হোক, আমি আমার নিজের লাইফ স্টোরি কিছুটা শেয়ার করব। আর এখানে দেখুন, অতি সাধারণ একটা লাইফ স্টোরি, খুব সাধারণ মেয়ে আমি, সাধারণ ঘরে জন্ম, সাধারণ লাইফ স্টোরি। কিন্তু অসাধারণ ঘটনা কি জানেন? অসাধারণ ঘটনা হলো আজকে এই স্টেজে দাঁড়িয়ে একটি সাধারণ মহিলা তার সাধারণ লাইফ স্টোরি শেয়ার করছে এক হল লোকের সামনে। এটাই একটা অসাধারণ ঘটনা, এবং এই ঘটনা আপনাদের সকলের সাথেই ঘটবে। যারা আজকে এই বিজনেসটা সিরিয়াসলি বিল্ড করছেন, যারা এই হলে এই সকালবেলা এসছেন সেমিনার দেখতে, প্রত্যেকেই একদিন এই সুযোগটা পাবেন স্টেজে দাঁড়িয়ে নিজের দুঃখের কথা, আনন্দের কথা সব কিছু শেয়ার করতে। যাই হোক, আমার বাবা ট্রান্সপোর্টের বিজনেস ছিল, আমার বাবার, মা সরকারি চাকরি করতেন, আমরা দুই বোন। তা মা নিজে চাকরি করতেন বলে মেয়েদের স্বাবলম্বী হওয়ার ব্যাপারে ভীষণ সচেষ্ট ছিলেন। আর আমাকে ওইভাবেই লেখাপড়া শিখিয়েছিলেন যাতে আমি লেখাপড়া শিখে ভালো চাকরি করি। কিন্তু আমরা যেহেতু মফস্বল সিটিতে বড় হয়েছিলাম, কমিউনিকেশন কলকাতার সাথে অনেকটা ডিস্টেন্স ছিল, যার জন্য মার যাতায়াতে খুব প্রবলেম হতো। মা সকাল 8টায় বেরোতেন, রাত্রির 8টায় বাড়ি ফিরতেন। আর এই যে লং টাইম আমি আমার মাকে পেতাম না, এই দুঃখটাকে উস্কে দেওয়ার জন্য পাড়া প্রতিবেশীর অভাব ছিল না। যার জন্য আমি ছোটোবেলা থেকেই প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবনে যাই করি কোনোদিন চাকরি করব না। আমার মায়ের মতন এরকম একটা শিডিউল লাইফ, একটা রুটিনে, একটা গদে বাঁধা লাইফ 35 বছর ধরে কাটাতে আমি পারবো না। যার জন্য চাকরির চেষ্টা কোনোদিনই করিনি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার মা জোর করে একটা প্রাইভেট স্কুলে আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেখানে আমার চাকরিও হয়ে গেছিলো। 2 বছর চাকরিও করি, তারপরে বিয়ের পরেই আসল জীবনটা শুরু। তা না হলে তো একটা সুন্দর জীবন চলেই গেল। এরপরে আসল শম্ভুর সাথে বিয়ে হলো। ও তখন এরিয়া সেলস ম্যানেজার একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিল, কিন্তু ট্রান্সফারেবল জব, বাইরে বাইরে ঘুরে কাটাতাম, শিলিগুড়ি, কটক, ভুবনেশ্বর সব জায়গায় কাটিয়ে এসেছি। কিন্তু ওখানে বাইরে থাকাকালীন দেখা গেল যে ওর চাকরিতে একটা চ্যালেঞ্জ এলো, এবং আমার হেলথ কন্ডিশন এত খারাপ হলো যে আমরা কলকাতা ব্যাক করতে বাধ্য হলাম। কলকাতায় এসে ও যে চাকরি করতো সেই স্ট্যান্ডার্ডের চাকরি আর পেলো না, অন্য রকমের চাকরি, একটু মানে অন্য স্ট্যান্ডার্ডের চাকরিও পেলো। যার জন্য ও ভীষণ ফ্রাস্ট্রেশনে ছিল। আমাদেরও সেই আগের চাকরি হলো না বলে আমারও মন খারাপ ছিল, আর শারীরিক দিকেও আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। এই সময়ই একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমি প্রথমবারের জন্য মা হতে গিয়ে আমি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম। এবং এই ঘটনা আমার মনের উপরে এমন এমন খারাপ পরিস্থিতি আমার নিজের জীবনে শুরু করেছিল, মানে তৈরি হয়েছিল, যে আমি নিজে ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। শম্ভুও তখন বাইরে চাকরির জন্য যে চেষ্টা করতে যাবে সেই চেষ্টাটাও করতে পারতো না, আমাকে ফেলে যেতে পারতো না। ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি আমরা দুজনেই বলতে গেলে সেই সময়টা মরে গিয়েছিলাম। আমরা এই সময়টা না সব কিছু হারিয়ে বসেছিলাম। আমাদের চাকরি, ক্যারিয়ার, বাড়িঘরের খানিকটা জায়গা বিক্রি করে দিয়েছি। আর আমাদের মান সম্মান, মানে সেলফ কনফিডেন্স কিছুই ছিল না, সব যেন খুইয়ে বসেছিলাম। আমরা নিজেরা আলোচনা করতাম, বয়সটা আমাদের কম ছিল, দুজনেরই 30-এর নিচে বয়স, এবং আমরা দুজনে আলোচনা করতাম। আমি যখন ভীষণ ভেঙে পড়েছি ও আমাকে মনে জোর দিত এবং বলতো যে তুমি বিশ্বাস করো যে আমাদের একদিন একটা পজিটিভ চেঞ্জ আসবেই, এই বিশ্বাস তুমি করো। বিশ্বাস করতাম না যে তা না, বিশ্বাস করতাম যে বিশ্বাস ছাড়া কিন্তু সাকসেসের তুঙ্গে আমরা কোনোদিনই পৌঁছতে পারবো না। আর দেখুন, সত্যি কথা, বিশ্বাস না করেও তো উপায় নেই, বিশ্বাস তো করতেই হবে। একটা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আপনি কিন্তু সিঁড়ির সমস্ত স্টেপগুলোকে একবারে দেখতে পান না,
সিঁড়ির বাঁক ঘুরলে তবে কিন্তু স্টেপগুলো দেখা যায়, কিন্তু আমরা জানি ওই স্টেপগুলো আছে, সেই ভরসায় কিন্তু ওপরে আমরা উঠে যাই এবং আমরা উঠতেও পারি ওপরে। তো জীবনেও কিন্তু ঠিক তাই, যে আমরা যদি বিশ্বাস না করি তাহলে সাকসেসের তুঙ্গে কিন্তু কোনোদিনই পৌঁছতে পারবো না। রিচ ডেভার্স তার বিলিভ বইটাতে একটা খুব সুন্দর লাইন লিখেছেন, যে বিলিভ ইজ দ্য নেসেসারি ইনগ্রেডিয়েন্টস অফ এ সাকসেসফুল পিপল। কাজেই আমরা যদি বিশ্বাস না করি তাহলে কিন্তু সাকসেস কোনোদিনই পাবো না। যাই হোক, এইভাবেই লাইফটা কাটছিল। আমি ভাবলাম কিছু একটা করা যাক, কিছু করব বলে ভাবছি, কিন্তু শারীরিক কন্ডিশন এত খারাপ হচ্ছিল যে আমি কিছুই করতে পারছিলাম না। যাই হোক, ভগবান সবসময় সবার দিকে মুখ ফিরিয়ে থাকেন না, আমাদের দিকেও মুখ ফিরিয়ে আমাকে মুখ তুলে চেয়েছিলেন এবারের জন্য। এবং তার আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ যে গিফটটা, সেটা আমার মেয়ে কৃত্তিকা, ওকে তখন আমরা পেলাম। এবং ওকে পেয়ে আমরা 2 বছর এত আনন্দে বিভোর হয়ে রইলাম স্বামী স্ত্রী দুজনেই, যে আমরা ভুলে গেলাম যে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা এত খারাপ, বাজারে এত লোন হয়ে আছে, সবই ভুলে গেলাম ওকে পেয়ে। যাই হোক, ওর যখন বছর 2 বয়স, তখন আমরা ঠিক করলাম, আমি করলাম যে এবার একটা কিছু করতেই হবে। এবার কিছু না করলে আমরা কিন্তু ওর লাইফটাকে আমার মতন হতে দিতে পারি না। আমি যেভাবে লাইফস্টাইল কাটাচ্ছি, এরকম যেন ওর না হয়। ওর লেখাপড়া, ও যতদূর পড়াশুনো করতে চায়, সেগুলো আমি কি করে করব যদি আমার ফিনান্সিয়াল কন্ডিশন এরকম খারাপ থাকে। তা আমরা ঠিক করলাম কিছু একটা করি, কিন্তু কি করব? বাচ্চা ছোট, বাড়িতে রেখে শাশুড়ি বৃদ্ধা, কিছুই করে উঠতে পারছিলাম না। শম্ভুর যেহেতু এক্সপিরিয়েন্স ছিল ডিস্ট্রিবিউশন বিজনেসে, কনভেনশনাল ডিস্ট্রিবিউশনে, ও তখন বলল, দেখো বাড়িতে বসে একটা ছোট্ট ডিস্ট্রিবিউশন হাউস করি, তাতে কিছুটা আমরা মানে ফিনান্সিয়ালি ওয়েল অফ হবো খানিকটা। তাই শুরু করলাম, একটা ফুড প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন নিলাম, যেখানে যা টাকা পয়সা ছিল, সোনা গয়নাতেও খানিকটা হাত পড়ে গেল, সব কিছু মিলিয়ে আবার ধার দেনা করে একটা ডিস্ট্রিবিউশন শুরু করে দিলাম। আমি বাড়ির কাজটা দেখাশোনা করতাম, আর ও চাকরির পরে সেই ব্যবসার মার্কেটের কাজটা ও করতো। কিন্তু 6 মাস এইভাবে চলার পরে নিজেরা বুঝতে পারলাম যে এই ব্যবসাটা আর চলছে না, ব্যবসাটা ও সময় দিতে পারছে না, আর মার্কেটে প্রচুর টাকা পড়ে আছে যেটা আমি কালেক্ট করতে পারছি না। এইভাবে এই ঘটনাতে না আমি যেন আরও সাংঘাতিকভাবে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, যে আমি মনেই করলাম যে আমার দ্বারা আর কিছু হবে না জীবনে, আমি আর কিছু করতে পারবো না। যাই করতে যাই তাতে যদি এত বাধা হয়, তাহলে আমি কি করব, কি করে দাঁড়াবো? তা আমাকে ও সবসময় বলতো, দেখো তুমি যদি এত নেগেটিভ চিন্তাভাবনা করো, যেদিন আমাদের পজিটিভ চেঞ্জগুলো আসবে সেদিন কিন্তু তুমি এনজয় করতে পারবে না। কারণ প্রোগ্রামিং এমনভাবে মাথায় তুমি করে নিচ্ছ, ওই চেঞ্জগুলোর মধ্যে থেকেও তুমি নেগেটিভ খুঁজে বার করবে। এই সময় একটা গল্প আমাকে ভীষণ মোটিভেট করেছিল, খুব ইন্সপায়ারিং গল্পটা। যে গল্পটা হলো একটি চাষি পরিবার, যে পরিবারে সবাই আছে, বাবা মা ভাই বোন ঠাকুমা নাতি। তা ঠাকুমা, যে বৃদ্ধা ঠাকুমা, সে রোজ সকালে উঠে একটা খেতে গিয়ে ছোটো ছোটো যে চারা গাছগুলো আছে, ছোটো ছোটো ঘাসগুলোকে তুলে ফেলে। তা নাতি গিয়ে মাঝে মাঝে সেখানে হাত মেলাচ্ছে যে ঘাসগুলো আমিও তুলবো তোমার সাথে। নাতির মনে রোজই প্রশ্ন হয় যে কেন এই ঘাসগুলো ঠাকুমা রোজ তোলে। ঠাকুমাকে একবার জিজ্ঞাসা করে দেখি। তো ঠাকুমাকে জিজ্ঞাসা করাতে সে বললেন যে দেখো, এই ছোট গাছগুলোকে আমি যদি রোজ সকালে উঠে না তুলে ফেলি, এরা কিন্তু বড় হয়ে যাবে। যখন এরা বড় হয়ে গিয়ে খুব শক্তিশালী হয়ে যাবে, তখন কিন্তু আমার গায়ের জোরে এদেরকে আর তুলতে পারবো না। আর এরা আমার সুন্দর ক্ষেতটাকে, যে টমেটো বেগুন আলু যে ফলে আছে সুন্দর ক্ষেতটাকে, এরা কিন্তু নষ্ট করে দেবে। কাজেই এরা ছোট থাকতে থাকতে এদেরকে যদি আমি তুলে দিই, তাহলে কিন্তু এরা আর আমার বাগানটাকে নষ্ট করতে পারবে না। নেগেটিভও হচ্ছে আমাদের মাথায় ঠিক ওরকমই একটা ঘটনা, যেটা ছোট থাকতেই যখনই আমাদের মাথায় ঢোকে, তখনই যদি বের করে দিই, তাহলে কিন্তু ওটা কংক্রিট হয়ে বসতে পারে না। দেখুন, আমাদের বিজনেসে অনেক মানুষ আসেন যারা কিন্তু অনেক কথা বলেন, নতুন লোকেরা অনেক কথা বলেন। আমাদের মনে হয় যে এরা বোধহয় নেগেটিভ বলছে, কানে শুনে মনে হয়, কিন্তু নেগেটিভ বলেন না, তারা কিন্তু প্রশ্ন করেন। নেগেটিভ হলো সেটাই যেটা আমরা উত্তর দিতে পারি না, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারি না। অনেক মানুষ আছেন যারা ভুল করেন, ভুলটা কি নেগেটিভ? না, ভুলটা নেগেটিভ না। ভুলটা থেকে তাকে বের করে আনা, প্রপার গাইডলাইন দিয়ে, প্রপার এনভায়রনমেন্টে পরিবেশ দিয়ে তাকে বের করে আনাটাই হচ্ছে কিন্তু পজিটিভনেস। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের হেল্প করে থাকে এই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। এই সিস্টেম দেখুন আমাদের সব কিছু দেয়, আজকে ঠিক পরিবেশ দেয়। আমরা বিজনেসের গ্রোথের কথা বলি যে আমাদের গ্রোথ দরকার, কিন্তু বিজনেস গ্রোথের আগে সবার আগে দরকার কিন্তু পার্সোনাল গ্রোথ। আমরা যদি ঠিক পার্সোনাল গ্রোথ ঠিক মতন হয় আমাদের, তাহলে কিন্তু মাথায় ওই নেগেটিভ প্রোগ্রামিংগুলো আর হয় না। এই বিজনেসে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড শুধু আমাদের ওয়েলথ ক্রিয়েট করতেই হেল্প করে না, একজন রিয়েল হিউম্যান বিং বানাতেও কিন্তু ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আমাদের হেল্প করে থাকে। যাক, এর ঘটনার পরে আমাদের সেই বিজনেসটা ফ্লপ করার পরে আমি যখন কিছুই আর ভেবে উঠতে পারছিলাম না, এই সময় আমাদের কাছে এলো এমওয়ে বিজনেস। আমাদের পাড়ার দাদা মিস্টার অবনী বাগচি এবং জয়ন্তী বাগচি, এরা আমাদের কাছে এই বিজনেসটা নিয়ে এলো।
তো বিজনেসটা শুনলাম, প্ল্যান দেখলাম, দেখে ভালো লেগেছিল, কিন্তু আমি বলেছিলাম করব না। শম্ভু নিজে খুব আমাকে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই আমি রাজি হলাম না। আর ও আমাকে জোরও করতে পারলো না যে তার আগেই আমরা বেশ খানিকটা টাকা নষ্ট করে ফেলেছি। আর এই সময় আমার মনে একটা কথাই হয়েছিল, যে বিজনেসটা কনভেনশনালি আমরা শুরু করেছিলাম তাতে প্রচুর পয়সা ইনভেস্ট করেছিলাম, অথচ রিটার্ন পাইনি কিছু, 50%ও রিটার্ন পাইনি। আর এটা কেমন ডিস্ট্রিবিউশন বিজনেস? এটাও একটা ডিস্ট্রিবিউশন বিজনেস। তাহলে এটা কীরকম ডিস্ট্রিবিউশন বিজনেস যেখানে কিছুই ইনভেস্ট করতে হবে না, অথচ লাখ লাখ টাকা রিটার্ন পাবো? তো সেই জন্য আমার এই বিজনেসটা একেবারেই বিশ্বাস হয়নি, আর আমি বিজনেসটা শুরুও করিনি। শম্ভু আমাকে না জানিয়েই শুরু করেছিল। রোজ অফিস থেকে ফেরার পথে বিভিন্ন রকম মিটিং ট্রেনিং দেখে আসতো, এবং তার পজিটিভ যে দিকগুলো পেতো মিটিং থেকে সেগুলো আমার মধ্যে রেডিয়েট করার চেষ্টা করতো। আমাকে বারবার বলতো তুমি মিটিং চলো। ও নিজে নিজেই টিম বিল্ড করে 6% ফার্স্ট মাসেই ও 6% গেল, তারপরে 9%, 12%-এর মুখে তখনও কিন্তু আমি মানে বিজনেসে ইনভলভ হইনি। রিনাদি আমাকে ফোন করতো কল্যাণী থেকে যে তুই আয় একবার মিটিংয়ে আয়, দেখে যা কীরকম হচ্ছে, মেয়েরা কিভাবে কাজ করে। আমি কিছুতেই বিশ্বাস করতাম না এবং আমি ইনভলভও হতাম না। আমি সবসময় বলতাম ওটা ওর বিজনেস, এটা আমার বিজনেস নয়। যাক, একটা লেডি মিট ছিল কলকাতাতে শরৎ সদনে। তা সেই লেডি মিটে ও এসে বলল, দেখো লেডি মিটে তো আর আমি যেতে পারবো না, এখানটায় তুমি চলো। তা আমি ওর অনেক মানে অনুরোধ করাতে আমি লেডি মিটটা গিয়েছিলাম। সেদিনকারই আমি দেখেছিলাম যে 4 জন লেডি কি এক্সিলেন্ট স্পিকার, মানে তারা যা কথা বলেছিলেন, আমি ভেবেছিলাম যে মহিলারা যদি এইভাবে বিজনেসটা করতে পারে, তারা যদি তার হাজব্যান্ডের সাপোর্ট হয়ে পাশাপাশি দাঁড়িয়ে হাজব্যান্ডকে এইভাবে হেল্প করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমারও তো সেই একই অবস্থা, আমার হাজব্যান্ডও, আমরাও তো ফিনান্সিয়ালি ভীষণ খারাপ জায়গায় রয়েছি, তাহলে আমার এই হেল্পটুকু তো আমার হাজব্যান্ডের সঙ্গে লাগে। আজকে ও যে পিন লেভেল অ্যাচিভ করতে যাচ্ছে, আমি যদি একটু হেল্প করি, নিশ্চয়ই বিজনেসটা বাড়তে পারে। আমি কিন্তু সেই দিন আমার প্যারাডাইম শিফট হয়েছিল সেই লেডি মিট দেখে। আজকে সেই লেডিরা যাদের মিটিং দেখেছিলাম তারা অনেকেই ডায়মন্ড হয়ে গেছে। তা সেই লেডি মিটটা দেখে বাড়িতে এসে আমি বইপত্র পড়া শুরু করলাম, সিডি শোনা শুরু করলাম সিরিয়াসলি, এবং আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হলো যে নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যেটা সারা, শুধু বিজনেসই নয়, নেটওয়ার্ক মার্কেটিং যেটা সারা বিশ্ব জুড়ে একটা বন্ধুত্বের বাতাবরণ তৈরি করে দেয়, যে বন্ধুরা সেম ডিরেকশানে চলে এবং সেম কোর ভ্যালু শেয়ার করে, যেটা আপনিও করেন। তো এইরকমই একটা সুন্দর বিজনেস যেটাকে করব, হ্যাঁ এবার করব ভাবলেই তো আর করা যায় না, সেই চ্যালেঞ্জগুলো আবার এসে সামনে দাঁড়িয়ে যায়, যে বাড়িতে বাচ্চা ছোট, শাশুড়ি মা বৃদ্ধা, 80 বছর বয়স তখন। তো এদেরকে কি অ্যারেঞ্জ করব? রিনাদি বলল, দেখ পার্সোনাল ম্যানেজমেন্টটা এটা তোকেই রেডি করতে হবে। পার্সোনাল ম্যানেজমেন্ট কখনো আপলাইন রেডি করে দিতে পারে না। তুই কিভাবে কি অ্যারেঞ্জ করবি, কোথায় রাখবি, এটা তোর বিজনেস, এই ফিলিংটা তোকেই আনতে হবে এবং তোকেই বিজনেসটা করতে হবে। তো বাচ্চাকে না অনেক এবাড়ি ওবাড়ি রেখে যেতাম, অনেক তখন নেগেটিভ কথা শুনতাম পাড়া প্রতিবেশীর কাছ থেকে, যে কিভাবে বাচ্চা ফেলে যাচ্ছি, টাকার পেছনে দৌড়চ্ছি, অনেক কথা আজ আর মনে পড়ে না সেই কথাগুলো। আর স্টেজ থেকে কথা বলতে এসে তাদের কথাগুলো ভুলে গেছি। তা বাচ্চাও, আমার বাচ্চারও মনে নেই, আমার মেয়েরও মনে নেই, যখন ওকে ফরেন ট্রিপে নিয়ে গেছিলাম, ওকে ঘুরিয়ে এনেছিলাম, ওরও আজ মনে পড়ে না যে মা ছিল না বলে ওকে কে কী বলেছে। যাক, এরপরে আমরা এক এক করে পিন লেভেলগুলো অ্যাচিভ করতে থাকলাম। যে আমাদের 2004 সালে আমরা প্রথম কিন্তু প্লাটিনাম হলাম যখন, তখন প্লাটিনাম ফোরামে আমাদের কোম্পানি আমাদের দিল্লি নিয়ে গেল, এবং দিল্লিতে যখন আমি প্রথম এরোপ্লেনে চড়ছি, আমার জীবনে প্রথম আমি এরোপ্লেনে চড়ছি, আমি এয়ারপোর্ট থেকে যখন দমদম এয়ারপোর্ট থেকে উঠছি, প্লেনে উঠছি, তখন আমার মনে হয়েছিল যে একটা ওনারশিপ ফিলিং, যে ফিলিংটা আগেও ছিল কিন্তু এটা যেন একদম পরিপূর্ণ হয়ে বসলো আমার মনের মধ্যে, যে ওনারশিপ ফিলিং, যেটা আমার বিজনেস, আমার বিজনেসে আমি এমন কিছু করেছি যার জন্য কিন্তু কোম্পানি আজকে আমাকে দিল্লিতে ইনভাইট করেছে। এই আমার বিজনেস ব্যাপারটা না সেদিন কিন্তু মনের মধ্যে একদম আমার ঢুকে গিয়েছিল, এবং তারপর থেকে কিন্তু আর পিছনে ফিরে তাকাইনি। 2004 সাল থেকে আজ অবধি সব কটা এএলএস ট্রিপ আমরা অ্যাটেন্ড করেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, গত বছর সুইজারল্যান্ড গিয়েছিলাম, আর জুরিক ঘুরে এসেছি, এবছর যাব মেলবোর্ন, পরপর এমআরএল ট্রিপ আছে আমাদের ব্যাংকক, পাটায়া, সেগুলোও অ্যাটেন্ড করব। তো এইরকমভাবেই আমরা কিন্তু আর পেছন ফিরে তাকাইনি, তাকাতে হয়নি আমাদের। এইভাবে সাকসেসের তুঙ্গে আমরা উঠতে পেরেছি, আরও যাব, আর এই ঘরে যারা আছেন প্রত্যেকেই একদিন সাকসেসফুল হবেন এবং সবাই ডায়মন্ডশিপে যাবেন। আর আমরা শুধু অ্যামওয়ে কর্পোরেশন না, তাছাড়াও আর একটা ঘটনা বলি যেটা আমার সাথে ঘটেছিল, যেটা হচ্ছে যে 2004 সালে না প্রথম কোম্পানি জিআইপি অ্যানাউন্স করেছিল। তো এই জিআইপিতে দেখা গেল যে আমরা না আমাদের 2.5 লাখ টাকা জিআইপি পেয়েছি,
2.5 লক্ষ টাকা। আর ভগবানের এমনই খেলা দেখুন যে আমার ক্রেডিট কার্ডে ঠিক 2.5 লক্ষ টাকা আমার লোন হয়েছিল। আমি মনে মনে এত আনন্দ পেলাম, আমরা দুজনে আমরা বললাম দেখো ভগবান হাত বাড়িয়ে থাকেন শুধু নেবার জন্য না, দেবার জন্য। তো সেই জন্য আমরা দেখলাম যে ওই লোনটাকে পুরো শোধ করে দিলাম 2.5 লক্ষ টাকা দিয়ে, এবং আমরা পুরোপুরি ডেট ফ্রি হয়ে গেলাম, পুরোপুরি ডেট ফ্রি। এবার আমরা শান্তিতে বিজনেসটা করা শুরু করে দিলাম, কারণ যখনই বিজনেস থেকেও যা টাকা পেতাম সবটাই কিন্তু মিনিমাম পেমেন্টটা দিতে দিতে আমাদের চলে যেত। তো এরপর থেকে আমরা সিরিয়াসলি ব্যবসা করলাম, পিসফুলি ব্যবসাটা শুরু করলাম এবং সমস্ত ট্রিপ অ্যাটেন্ড করলাম। আর বিট ওয়ার্ল্ড ওয়াইডের তরফ থেকেও আমরা প্রচুর রিকগনিশন পেয়েছি। এমারেল্ড হওয়ার পরে দুটো সার্কিট পেয়েছি। এক্সিলেন্ট সব লেডি লিডাররা লাইনার স্পন্সরশিপের কথাও বলে গেছে, সেই সুপর্ণা, শ্বেতাদি, সুজাতাদি, শাশ্বতী, রীনা রায়, টোটাল লেডিদের সাথে একসঙ্গে বসতে পারি, এক জায়গায় থাকতে পারি, তাদের সাথে আমি তাদের থেকে বেশ কিছু পেতে পাই আমি। তো এই জায়গাগুলো কিন্তু বিট ওয়ার্ল্ড ওয়াইড ছাড়া কখনোই সম্ভব হতো না। এইভাবেই কিন্তু আমরা বিজনেসটায় এত দূর অবধি এসে পৌঁছেছি, আরও অনেক দূরে যাব। আর বলি দেখুন বিজনেসটা না খুব সিম্পল বিজনেসটাকে যদি আমরা ক্রিটিক্যাল না করি তাহলে কিন্তু খুব সহজভাবে বিজনেসটা আমরা করতে পারি। আর বিজনেসটা যে আমরা করছি এটা কিন্তু বাইরের লোক ফলো করে, তারা কিন্তু সবসময় দেখে যে বিজনেসটা আপনি ঠিক মতন করছেন কি না। যদি করেন, দেখবেন কিছু মানুষ আছে যারা কিন্তু বিজনেসে এসে জয়েন করে, তারা কিন্তু বিজনেস করে না, প্রোডাক্টও কনজিউম করে না, অথচ নামটা রেজিস্ট্রেশন করে রেখেছে। আপনাকে সবসময় ফলো করে যে আপনি সিরিয়াসলি বিজনেসটা করছেন কি করছেন না। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। জানেন তো, একবার বনের মধ্যে পাখি এবং পশু এদের দুজনের মধ্যে ঝগড়া লেগেছে। ঝগড়া লাগাতে একবার পশুরা জিতে যাচ্ছে, 7 দিন 8 দিন ধরে যুদ্ধ চলছে, পশুরা একবার জিতছে, একবার পাখিরা জিতছে, এইভাবে টানাপোড়েন চলছে। বাদুড় যারা গাছে ঝুলেছিল, বাদুড় ভাবলো যে আমি কাদের পক্ষ নেব, আমি যখন উঠতে পারি তাহলে আমি পাখি হতে পারি, আবার আমি পশুর মতন বাচ্চার জন্ম দিই তাহলে আমি পশুও হতে পারি, কোন পক্ষ নেব আমি দেখি। তখন বাদুড় ভাবলো যে যারা জিতবে আমি তাদের পক্ষ নেব, যে পার্টি জিতবে তার পক্ষ নেব। তো এই করতে করতে দেখা গেল পাখিরা একটু জিতে যাচ্ছে, ও সঙ্গে সঙ্গে পাখিদের দলে চলে গেল। আবার দেখা গেলো কদিন বাদে পশুরা জিতে যাচ্ছে, তখন আবার ও পশুদের দলে যাচ্ছে। পশুরা কিন্তু ওকে আর তখন নিল না। তা আমাদের বিজনেসেও দেখুন, আমরা যদি এই বিজনেসটাকে সিরিয়াসলি না করি, এই বিজনেস সিরিয়াসলি করার মতো সমস্ত রসদ কিন্তু আমাদের কাছে আছে। আজকে বিট ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এত ভালো সিস্টেম দিয়েছে, এমওয়ে কর্পোরেশন এত ভালো প্রোডাক্ট দিয়েছে, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দিয়েছে, এত সুন্দর কনসেপ্ট দিয়েছে, এত মানুষ ভারতবর্ষে আছে। তো এত সব রসদ পেয়েও যদি আমরা বিজনেসটা না করতে পারি সেটা কিন্তু আমাদেরই ফল্ট, তাই না? তো এই বিজনেসে যত অভিজ্ঞতা বাড়বে, দেখুন এই বিজনেসটা কিন্তু ওভারনাইট সাকসেসের একটা বিজনেস নয়, এই বিজনেসটা লং টার্ম বিজনেস। এই বিজনেসে যত অভিজ্ঞতা আপনি বাড়াবেন তত কিন্তু মানুষ আপনার কাছে আসবে, আপনার কথা শুনবে, আপনার কাছ থেকে প্ল্যানিং নেবে এবং আপনার জন্যই কাজ করবে। তো এই বিজনেসটা এরকমই একটা, এই বিজনেসটার এটাই কিন্তু ইউনিকনেস। কাজে এই বিজনেসটা আমরা এইভাবেই করব, আমাদের হার্ট থেকে আমরা বিজনেসটা করব এবং আমরা সাকসেসের তুঙ্গে পৌঁছবো। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ, অ্যান্ড ওভার টু মাই ক্রাউন হাজব্যান্ড শম্ভু মিত্র। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি না ওখানে বসে বসে শুনছিলাম আর আমার আগের দিনের কথাগুলো মনে করছিলাম। আবার মাঝে মাঝে ভাবি কি, ক্লাস 7-এর মধ্যে যদি স্টাডির মধ্যে বিট ওয়ার্ল্ড ওয়াইড ঢোকানো হয় তাহলে একটা ছেলে কি পরিণত স্টুডেন্ট হতে পারে, সেটা বসে বসে ভাবছিলাম। আমার অভিজ্ঞতা বিস্তর, যদি সত্যি কথা বলি খুব কষ্টসৃষ্ট করে আমি বড় হয়েছি। আমি বয়স হয়েছে আমার সময় আমি নার্সিংহোমে জন্মেছিলাম, তার মানে আমার বাবা মার পয়সা ছিল। নর্থ ক্যালকাটা নার্সিংহোম, আমার জন্ম উত্তর কলকাতাতে, বড় হয়েছি একদম দক্ষিণ 24 পরগনায়। আমার স্কুলিং হচ্ছে রামকৃষ্ণ মিশন সরিষা, আর ডায়মন্ড হারবার বলে একটা মহকুমা শহর আছে, ওইখানে আমি ব্রট আপ। আমার বাবা উকিল ছিলেন, আমার ঠাকুরদা উকিল ছিলেন। বাবা উকিল ছিলেন এই জন্যে যেহেতু ঠাকুরদা উকিল ছিলেন বলে। ঠাকুরদার খুব প্র্যাকটিস ছিল, বাবার প্র্যাকটিস ছিল না। আমরা 4 ভাই বোন। আমার কাকা MBBS ডাক্তার, আরজিকর থেকে পাশ করে আজকে প্রায় 42 বছর ইংল্যান্ডে সেটেলড রয়েছেন। তো পরিবারটা আমার এরকমই ছিল। সেখানে পড়াশোনার অনেক চাপ ছিল, সেখানে ডিসিপ্লিনের খুব চাপ ছিল এবং খুব স্বাধীনতা ছিল না। আমাদের সন্ধ্যের পরে বাড়ির বাইরে থাকার নিয়ম ছিল না, আমাদের সন্ধ্যের পরে ঢুকে যেতে হতো। সবই ঠিকঠাক ছিল। আমার একটা সমস্যা ছিল, আমি পড়াশুনো খুব একটা ভালো ছিলাম না এবং আমার খুব ভাল লাগতো না পড়াশুনো।
যার জন্য আমি হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পাশ করে আবার কমার্সে চলে গেছিলাম এই জন্যে যে আমার বাড়ি থেকে বলা হয়েছিল ও যদি চ্যাটার্ড পড়ে তাহলে ইংল্যান্ড নিয়ে চলে যাওয়া যাবে, এরকম একটা সিচুয়েশন। জমি জমা ছিল অনেক, দাদুর জমিদারি ছিল যেটাকে লাট বলে, সেখানে অন্তত 400-500 বিঘের ওপরে আমাদের জমি জমা ছিল। ক্লাস 7-এ যখন পড়ি তখন ডলড্রামস হয়ে গেল, পুরো ফ্যামিলি চৌপাট হয়ে গেল। আমার দাদু অসুস্থ হয়ে গেলেন, অ্যাকচুয়ালি আমার দাদুই ছিলেন সংসার চালাতেন, যিনি হেড অফ দ্য ফ্যামিলি, আমরা খুব ভয় পেতাম। এবং দাদুর অসুস্থতার জন্য পুরো ফ্যামিলির চাপটা আমার বাবার ওপরে পড়লো, এবং বাবার খুব ভালো প্র্যাকটিস ছিল না ওকালতিতে, উনি পছন্দ করতেন না ওকালতি। স্টিল হি ওয়াজ এ প্লিডার। বাবার পছন্দ ছিল ক্যাকটাস, ফুলের গাছ, পাখি, ফ্রি থাকার চেষ্টা করতো। কিন্তু ফ্রি থাকতে গেলে যে পাশাপাশি পয়সা লাগে সে বোধটা কিন্তু বাবার ছিল না। এটা বাবার সমালোচনা করছি না, এটা আমাদের ওপরে যে আশারটা পড়েছিল সেটাই বলছি। বিশেষ করে আমার মাকে, একটা যৌথ পরিবার, অত্যন্ত কনজারভেটিভ ফ্যামিলি, যদি হাজব্যান্ডের খুব রোজগার না থাকে তাহলে আমার মাকে কি লেভেলে পড়তে হয় একবার ভাবুন। কারণ আমার নিজের নয় পিসি, তার মানে বলছি না আমি পিসিরা খুব খারাপ, ওয়ান্ডারফুল পিসি, সিডি হচ্ছে, সেই জন্যই বলছি। তো এরকম একটা দিন এলো ক্লাস 7-এ, যখন আমি একদম বেকায়দায় পড়ে গেলাম যে কি হবে সংসারে। তখন থেকে গুনগুন ঘুষ শুনতাম যে ফ্যামিলিতে টাকা নেই, আর ধান চাল আসে না, দাদুর ওকালতি আর করবে না, বাবার প্র্যাকটিস নেই, কিন্তু স্ট্যান্ডার্ড অনেক উঁচুতে চলে গেছে, কি করা যায়। সেই ক্লাস 7 থেকে আমার একটা বোধ হতে আরম্ভ করলো যে তার মানে কি টাকা সব, টাকা কি প্রচুর কিছু। 7, 8, 9, 10 পড়াশুনো করলাম, করার পরে কলেজে যখন ভর্তি হলাম, একটু নিজের কথা বলি, তখন আমি একটা মুরগির পোলট্রি করলাম। এবং তখন থেকে আমার মনে হতে থাকলো যে টাকা লাগে, ভালো প্যান্ট চাই, ভালো শার্ট চাই। এবং আমার জাত স্বভাব, আমি খুব স্বপ্নালু। আজকের দাঁড়িয়ে আমার মনে হয়েছে স্বপ্ন প্লাস পরিশ্রম ইজ ইকুয়াল টু সাফল্য। স্বপ্ন আর পরিশ্রমের একমাত্র সন্তান হচ্ছে সাফল্য। সেটা এখন 50 ঊর্ধ্ব বয়স হয়ে যাবার পরে এসে আমি বুঝতে পেরেছি। কিন্তু তখন যেটা আমার ছিল না, সেটা আমার কনসিস্টেন্সি ছিল না, শুধু পরিশ্রম ছিল আর স্বপ্ন ছিল। দেখুন, কম্বিনেশন অফ দ্য লাইফ, শুধু পরিশ্রম, শুধু স্বপ্ন, কিন্তু ঠিক গাইডলাইন নেই, ঠিক ট্র্যাক নেই, তাহলে কিন্তু আবার ফল মেলে না। তখন লোকে ভাবে পরিশ্রম করে কি হবে, স্বপ্ন দেখেই বা কি হবে, আমজনতার যা হয়। কিন্তু এইখানটায় যেটা আমি এসে পেয়েছি সেটা পরিশ্রম, স্বপ্ন, ওয়ান্ডারফুল ব্রিড গাইডলাইন, যার জন্য আজকের আমরা স্টেজে, যার জন্য আমাদের মেলবোর্নের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের দিয়ে দিয়েছি, প্রতি ফি বছর আমরা ফরেন যাচ্ছি। দিজ আর অল দ্য কজেস। এনিওয়ে, মুরগির পোলট্রি করতে 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 তারপরে আবার একটা বিজনেস করলাম, এবং এটা কলেজ চলাকালীন। সেটা হচ্ছে ল্যাম্পের বিজনেস। এই যে ল্যাম্প আছে, ল্যাম্প, বেলেঘাটা থেকে ভোরবেলা ট্রেনে ল্যাম্প আনতাম, ক্যাশ টাকা দিয়ে বাকিতে বিক্রি করতাম। এক্সাইটমেন্ট ছিল এটাই যে আমি কিছু করছি, আমার হাতে কিছু পয়সা আসছে। তারপরে মনে হতো না, আমার জন্য এটা নয়, আমি গোটা ইন্ডিয়া ঘুরবো, বিদেশ যাব। আপনি ভাবুন, আমার ভালো প্যান্ট নেই পরনে, আমি ভাবছি বিদেশ যাব, তা লোকে কি বলবে, পাগল বলবে। কিন্তু আজ বুঝতে পারি, তখন তো সাকসেসের ল বুঝিনি, আজ বুঝতে পারি যে একটা মানুষ সে যাই অবস্থায় থাকুক না কেন, তার যদি স্বপ্নের জোর থাকে, ভগবানও নড়ে বসে, ভগবানও নড়ে বসে। অনেকে এখানে বসে আছেন, হয়তো ভাবছেন যে এরম হতেই পারে, আপনারা ভাবছেন যে কি হবে বিজনেসটা করে, এত যাতায়াত করি কলকাতায়, বাবা বড্ড দেরি হচ্ছে, কি হবে কে জানে। তাদেরকে একটা কথা বলি, লেগে থাকা মুচকি হাসি আর তার সাথে পরিশ্রম, আপনাকে ভগবান ঢেলে সবকিছু দেবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। অনেক কষ্ট চলছে, ল্যাম্পের বিজনেস ফ্লপ। তারপরে মনে হলো যে আমি একটা চলে যাই বাইরে। একটা ব্যাচ বেড়াতে যাচ্ছিল হায়দ্রাবাদে, আমার বন্ধুরা, আমি বললাম যে আমাকে নিয়ে চল। হায়দ্রাবাদে গিয়ে আমি নেমে পড়লাম, তারপরে 1 বছর ফিরিনি। একটা ফ্যানের ব্লেড রং কারখানায় ঢুকে পড়লাম। এটা সিনেমার মতন লাইফ লাগছিল, যে ওইখানে থেকে যাই 1 বছর। ঠিক হয়ে গেল, ওখান থেকে দুবাই চলে যাব, বম্বে থেকে দুবাই। আপনি ভাবুন, তখন আমি মাইনে পাই 370 টাকা, আর আমি ভাবছি ওখান থেকে বম্বে যাব, বম্বে থেকে দুবাই যাব। তাহলে এক ধরনের পাগলামো আমার। কিন্তু আমি ভাবছি, এগুলো আমি ভাবতে থাকলাম।
অনেকগুলো পরিশ্রম করলাম, করে আবার কলকাতা ব্যাক, তার কারণ আমাকে বাড়ির লোক কলকাতাতে ব্যাক করালো, বললো মাদার সিক কাম সুন, একটা ফলস টেলিগ্রাম দিয়ে আমাকে কলকাতায় ব্যাক করালো। এসে দেখলাম আমার মার কিছুই হয়নি, কারণ আমি মা পাগল লোক, মার কিছুই হয়নি, শুধু শুধু আমাকে বাড়ির লোক ডেকে পাঠালো। আমি বাবাকে বললাম যে টাকাটা আমি ওখানে পেতাম সেই টাকাটা আমার এখানে লাগবে। বললো আমি তো টাকা দিতে পারবো না। আমি বলি সংসারে যদি অভাব থাকে পরিশ্রম কেন করতে দিচ্ছ না, কেন বাইরে যেতে দিচ্ছ না? তখন আমরা সাধারণ দোকানে কাজ নিলাম। বিশ্বাস করুন বন্ধু, আজকে স্টেজে দাঁড়িয়ে খুব মনে পড়ছে কথাটা। দোকানের শেষে একটা প্রাইভেট কোম্পানি আমাকে বলতো যে 1000 পোস্টার তুমি লাগাতে পারলে 10 টাকা পাবে। আমি রাত্রি 3টে অবধি পাড়ায় পাড়ায় পোস্টার লাগাতাম, একটা কোম্পানির পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট। 1000 পোস্টার লাগালে 10 টাকা পেতাম। আই রিকোয়ার্ড দিট মানি। আমার সবসময় মনে হতো টাকা ছাড়া কোথায় যেন একটা অসুবিধে হচ্ছে, যত টাকা তত সুবিধে, এই কথাটা আমার খালি মনে হতো। সেইখান থেকে আমাকে রাস্তা থেকে এক ভদ্রলোক আমাকে চাকরি দেয় একটা ভালো কোম্পানিতে, একদম রাস্তা থেকে তুলে। আই ওয়াজ এ ডিস্ট্রিবিউটার সেলসম্যান, আমুলের ডিস্ট্রিবিউটারের সেলসম্যান ছিলাম আমি, এবং ভ্যানম্যান ছিলাম। আমি অটোতে করে প্রোডাক্ট নিয়ে গিয়ে দোকানে দোকানে দিতাম, নিজে নিজে অর্ডার কাটতাম, টাকা নিতাম। রাস্তায় দাঁড়িয়ে বম্বের এক ভদ্রলোক, তিনি বললেন যে তুমি কি গ্র্যাজুয়েট? আমি বললাম হ্যাঁ স্যার। তুমি ইংরেজিতে কথা বলতে পারো? আমি বললাম না স্যার। তুমি হিন্দি বলতে পারো? আমি বললাম হ্যাঁ স্যার। ইংরেজি ভালো নয় তোমার? আমি বললাম না স্যার, ভাঙা ভাঙা ইংরেজি। রামকৃষ্ণ মিশন থেকে পাশ করেছি, কিন্তু ইংরেজি আমার অত স্বচ্ছ সুন্দর নয়। বলে কাম ডাউন টু মাই অফিস। অফিসে গেলাম, আমাকে চাকরি দিল। সেই দিন থেকে তারপরের 16 বছর আমার চাকরিতে খালি উন্নতিই হয়েছে। তার একটাই কারণ হচ্ছে আমি খালি ভাবতাম চাকরিতে আমি খুব বড় হব এবং আমার মাইনেও বাড়তো, একের পর এক আমার প্রমোশন হতো। কিন্তু একদিন হঠাৎ মনে হলো এটা প্রাইভেট কোম্পানি, এইখানে কিন্তু কোনো কায়দা নেই, আমি একটা লাভের অংশ মাত্র। কোম্পানি যদি লাভ না করে তাহলে কিন্তু আমাকে তারা পুষবে না। এইটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে আমার বারবার মনে হয়েছে যে কোম্পানি আমাকে একটা চেম্বার দিয়েছিল, চেম্বারের মধ্যে বসতাম আর আগের জীবন ভাবতাম, আর ভাবতাম আমি তো মার দিয়া কেল্লা, অনেক উঁচুতে চলে এসেছি আমি, ফ্যান্টাস্টিক, কি লাভলি লাইফ আমার। কিন্তু আবার যখন কনফারেন্স হতো তখন থেকে আমি কোম্পানির অনেক ফেসিলিটিসগুলো পাই। আমি তখনও এরোপ্লেন পাই, কাঠমান্ডুতে ট্যুর করি, কারণ আমি ডিস্ট্রিবিউটরের সেলসম্যান থেকে সেলসম্যান হয়েছিলাম, তারপরে সেলস এক্সিকিউটিভ হয়েছিলাম, তারপরে আমি এরিয়া ম্যানেজার হয়েছিলাম। এতগুলো পোস্ট, কিন্তু যখন আবার ওর দিকে তাকাই তখন মনে হয় কোথায় একটা কি খালি, না সময় দিতে পারি, না যথার্থ পয়সা দিতে পারি। তাহলে আছেটা কি? এক পয়সাও জমাতে পারিনি আমি, কারণ আমার স্টাইল করে বেঁচে থাকার একটা নেশা ছিল। চেম্বারের মধ্যে বসে বসে মনে হতো অনেক দূর এগোলাম, কিন্তু যখন টার্গেট করতে পারতাম না, আপনারা জানেন যে সেলসে একটা টার্গেট থাকে, যখন টার্গেট করতে পারতাম না তখন কোম্পানি বলতো যে দিস ইজ মাইট বি ইয়োর লাস্ট লাঞ্চ। ভাবুন কথাটা, যে মাইনেটার উপরে আমার হোল ফ্যামিলি নির্ভর করছে, সেখানে আমার বস বলছে দিস মাইট বি ইয়োর লাস্ট লাঞ্চ, তোমার এটা শেষ লাঞ্চ হতে পারে। প্রত্যেক দিন ইনসিকিউরিটিতে ভুগেছি, প্রত্যেক দিন ইনসিকিউরিটিতে ভুগেছি, রাত্রি ঘুম আসতো না। এবং যারা এখানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, আমি জানি না এখানে আছেন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, অনেক হাত উঠছে, অনেক হাত। আমার সিচুয়েশনটা আমি বলছি, আপনারা দারুণ থাকতে পারেন। তো খালি মনে হতো যদি কালকের চাকরিটা না থাকে, যদি কালকের এটা আমার লাস্ট লাঞ্চ হয়, এইটা খালি মনে হতো। আর মনে হতো আমার সাইডে কিছু করার দরকার, আমার সাইডে কিছু করার দরকার। তারপরে আমি সাইডে বহু কাজকর্ম করার চেষ্টা করেছি। জানেন আমি কনভেনশনাল ডিস্ট্রিবিউশন নিয়েছি, শ্যামলী বলেছে, যতগুলো টাকা পয়সা ছিল ওগুলো দিয়ে একটা কনভেনশনাল ডিস্ট্রিবিউশন নিয়েছি। কনভেনশনাল ডিস্ট্রিবিউশন নিয়ে আবার ওটার পেছনে পরিশ্রম করতাম, সকালবেলায় ওই পরিশ্রম করে আবার অফিস যেতাম, ট্যুরের কাজ করতাম, আবার ফিরে এসে হিসেব নিতাম। কিন্তু দেখলাম যে বাজারে প্রভূত অর্থ বাকি পড়ে গেছে, কিন্তু আমি রিটার্ন পাইনি। এরমভাবে আমার চলছে দিনকাল। শ্যামলী কি লেভেলে অসুস্থ হয়েছে আজকে বলা উচিত না, এটা নেগেটিভ, কিন্তু ভাবতে পারা যায় না। আমাদের বাড়িটা প্রায় 1 বিঘের, আমি বাড়ির অলমোস্ট 98% বিক্রি করে ফেললাম, এবং আমার অর্থাভাবের জন্যে। আমার আজও মনে আছে যে আমার এতগুলো টাকার দরকার ছিল, আমি একজনকে বললাম যে এতগুলো টাকা লাগে। বললো তুই তো কোনোদিন থাকতে পারবি না বাড়িতে, তোকে তো ট্যুরে থাকতে হয়, তুই বাড়িটা বিক্রি কর। এবং আই ওয়াজ কনভিন্সড
টিপছাপ দিয়ে যা পয়সা দিল সেইটুখানি নিয়ে আমি বাড়ির 98% বিক্রি করে ফেললাম। এবং এটা যে কত বড় অপরাধ করেছিলাম সেটা আমি রোজ বুঝতে পারি, প্রতিদিন বুঝতে পারি। 2% রেখে দিয়েছিলাম, ভাঙা জরাজীর্ণ। অ্যাকচুয়ালি ওটা আমাদের বাড়িতে যারা কাজ করতো তাদের ঘর ছিল, ওইটুখানি পোর্শন আমি রেখে দিয়েছিলাম। বাদবাকি পোর্শন আমি বিক্রি করে দিলাম। আমি বিক্রি করার জন্য আমার দাদা বিক্রি করে দিল, দাদা বিক্রি করার জন্য যে কাকা আমার বিদেশে থাকে সেও পুরো পোর্শনটা বিক্রি করে দিল। সারাক্ষণ আমি গিল্টি ফিল করতাম, আর আমি নার্সিংহোমের টাকা জোগাড় করতে পারতাম না ফ্রেন্ডস। শ্যামলীর এত ট্রিমেন্ডাস অসুস্থ হয়ে গেছিল, বারবার খালি মনে হতো যে এই চাকরিটাও ভালো লাগছে না, শ্যামলীকেও সুস্থ করতে পারছি না। প্রথম একটা সন্তান ওইভাবে মিসক্যারেজ হয়ে গেল, খালি মনে হতো যে তাহলে কি লাইফে কিছু পেলাম না, তাহলে কি লাইফটা আমার এরমভাবেই কাটছে। আরও তো 5 জন ঘুরে বেড়ায়, তারও তো বেশ হ্যাপি। আমি তাহলে এতদিন ধরে কি পরিশ্রম করলাম, এতদিন ধরে তাহলে কি করলাম, এই ধরনের নানান কিছু আমার মনে মনে কুরে খেত। একটা সিডি শুনলাম একদিন, ডক্টর কুলিন দেসাইয়ের সিডি। এটা বাইরের লোক আমায় দিল, ইয়েস ফ্রেন্ড। সেখানে একটা কথা ছিল, ইফ ইউ আর রেসপন্সিবল টু লিড ইউর ফ্যামিলি, দেন ইউর ফ্যামিলি ইজ নট অ্যাট অল সিকিউরড। এই কথাটা আমাকে নাড়িয়ে দিল। আমি যত বড়ই হনু হই না কেন, যদি আমার টাকাতে, আমার কোটি টাকাতেও, আমার পরিশ্রমের কোটি টাকাতেও যদি আমার পুরো দুনিয়া চলে, আমার ফ্যামিলি চলে, তাহলে আমি নেই তো আমার কোটি টাকা নেই, তাহলে আমি একা, আমি সিকিউরড নই। এই কথাটা আমার পাকা মাথাতে সাংঘাতিকভাবে বসলো। আমি প্রথম এই বিজনেস প্ল্যানটা শুনেছিলাম 1998-এ। আমি প্ল্যানটা কি বুঝেছিলাম তাও আপনাদের বলি। প্ল্যানটা আমি বুঝলাম যে 3.5 লক্ষ টাকার একটা বিজনেস করতে পারলে আমি মাসকাবারি 35,000 টাকা করে পাবো, আজন্মকাল পাবো। আমি কিছু বন্ধু বান্ধব জোগাড় করে এই প্ল্যানটাই বললাম, বললাম যে সবাই মিলে একটা কাজ করি, চল 3.5 লক্ষ টাকা জোগাড় করি। 1998 তো, যে আমরা কিছু টাকা ওখানে ইনভেস্ট করব, করে কিছু জিনিসপত্র কিনবো, কিনে মাখবো টাকবো, টুকটাক বেচবো, বেচে দেখবি যে 35,000 টাকা করে সারা জীবন ধরে দিয়ে যাবে, আর এটা আমরা কজন ভাগ করে নেবো। দিস ওয়াজ মাই আন্ডারস্ট্যান্ডিং। ব্যাস করে ছেড়ে দিয়েছি, ওইটুখানি বোঝাই আমার শেষ। 2000 সালে আবার প্ল্যান শুনলাম। 2000 সালের প্ল্যানটা খুব সিরিয়াসলি শুনলাম। কুলিন দেসাইয়ের সিডিটা শুনলাম, আমার মনে আছে, খুব ভালো করে সিডিটা শুনলাম। আই হার্ড ইট, এত যত্ন নিয়ে শুনলাম। আমাকে যে স্পন্সর করলেন অবনীদা জয়ন্তী দি, এবং এটাও বলে রাখি, তারা আমাকে প্ল্যান শোনাতে এসে প্ল্যানটা পুরো বলতে পারেনি, কিন্তু আমি বুঝে নিয়েছিলাম যে একা সিঙ্গেল আমি আর কিছু করতে পারছি না। আমি এত কাজ করলাম, আমি এত স্মার্ট, কিন্তু সবই তো আমি, আমার সঙ্গে কেউ নেই। জন্মেছিলাম একা, পুরো জীবনটা একা, পরীক্ষা দিলাম একা, হায়ার সেকেন্ডারি পাসও করলাম একা, চাকরির ইন্টারভিউটাও দিলাম একা। দুনিয়া সবসময় যদি আমি একা, তাহলে আমার পাশে কে? এইটা আমার মনের মধ্যে হয়ে, এই বিজ্ঞানটুকু আমি এইটুখানি বুঝতে পারলাম। 2000 সালে বিজনেসটাতে জয়েন করলাম। ও বলল যে তুমি আবার পয়সা নষ্ট করবে। তখন ছিল 4200 টাকা, কিছুতেই সাপোর্ট করলো না আমাকে। আমি দেখলাম যে ওর সাপোর্টিংয়ের দরকার নেই, আমি সারা জীবন এত পরিশ্রম করেছি, এটা দিয়েই চলুক, আমার বুদ্ধিতে আমি চলবো। 4200 টাকা আমি ইনভেস্ট করে কিট নিলাম, কিটের প্রোডাক্ট আমি ইউজ করলাম। ও একটু একটু প্রোডাক্ট ইউজ করতো, ডিসড্রপ ইউজ করলো, ডিসড্রপ ইউজ করে ওর মাকে বললো, মা খারাপ না প্রোডাক্টটা। ওর মা গভর্নমেন্ট এমপ্লয়ি, তো সেখান থেকে টুকটুক করে অর্ডার হতে থাকলো। আমরা ডিসড্রপ সাপ্লাই করলাম। আমি নিজে একটা টিম তৈরি করলাম। আমি প্রচুর লোকের সাথে কথা বলতাম। ডে 1 ভুল প্ল্যান বলেছি, কিন্তু রেগুলার বলেছি। সঠিক প্ল্যান বলার জন্য আমি কোনোদিন চেষ্টা করিনি। প্রথম দিন থেকে আমি লোককে বলেছি যে আমি একটা বিজনেস করছি, তুমি চলে এসো, দেখো না একসাথে যদি কিছু করা যায় তাহলে জমবে কিন্তু ব্যবসাটা। কন্টিনিউয়াস বলে গেছি। আমার 2000 মে থেকে জুন জুলাইয়ের মধ্যে আমি 9% হয়ে গেলাম, এবং পয়সা আসলো একটুখানি। সে পয়সাটা খুব খারাপ নয়, এবং 2000 সালে যদি কেউ 3200-3300 টাকা পায় তাহলে এটা এনাফ। এবং আমার ফ্যামিলিতে কিন্তু খুব কাজে লাগলো। ও আস্তে আস্তে নড়ে বসলো, কিন্তু তাও আমার ওপরে কনফিডেন্স নেই। নানান কিছু কাজ করেছি, কোনো জায়গায় সাফল্য পাইনি। ন্যাচারালি লোকে আর আমার ওপরে ভরসা করবে কেন? এত কাজ করেও যদি কেউ না সাফল্য না পায়, শুধু ড্রিম দিয়ে তো মূর্ছনা করে হচ্ছে না, কাজ তো কিছু হচ্ছে না, নোট তো আসছে না বাড়িতে। 2001-2 সালের মধ্যে আমাদের বিজনেসটা বড় হলো, এবং বড় টিম হলো, এবং আমরা যে টাকাটা রোজগার করলাম সেটা যথেষ্ট সংসারের পক্ষে।
এবং এটা সংসারে কাজে লাগার জন্য ও কিন্তু নড়ে বসলো। তারপরে আমরা প্লাটিনাম হয়ে গেলাম, সিলভার হলাম, 6 বারে প্লাটিনাম হলাম। প্লাটিনাম হওয়ার পরে ওর ওনারশিপ ফিলিং হলো, আর আমার মনে হলো যে না, দিস ইজ দ্য রাইট বিজনেস। এই যে সেই ছোট্টবেলা থেকে এত পরিশ্রম করেছি, তার ফল যেন কোথায় মিলছে, এবং কোনো সময় মনে হচ্ছে না আমি একা। আমাদের গল্প বলি, আমি যখন পাড়াতে আড্ডা মারতাম, তখন আমি ছোট কলেজ লাইফে আমার মা আমার বিছনাটা বড় করে করতো, তার কারণ আমি আড্ডা মারতে মারতে বন্ধুদের এনে রাত্রির বেলাতেও গেঁজাতাম। একা কোনোদিন আমি থাকিনি, একা থাকা আমার কোনোদিনই সয় না। এখনো গোটা বাড়িতে একা থাকলে আমার মনে হয় পাগল পাগল। সেই জন্য ভগবান আমাকে, কাঁদলে ভগবান আছে, সেই জন্য ভগবান আমাকে একটা গ্রুপ দিয়েছে, ওয়ান্ডারফুল গ্রুপ, বিউটিফুল গ্রুপ। গ্রুপ নিয়ে বাঁচি, একা বাঁচার দরকার হয় না। গ্রুপ নিয়ে রোজগার করি, একা রোজগার করি না, সবাই মিলে করি। সেই ছোটবেলায় ছেঁড়া প্যান্ট পরা অবস্থাতে আমি ভাবতাম ইউরোপে ঘুরে বেড়াচ্ছি। বিশ্বাস করুন বন্ধু, 2004 সালে সিঙ্গাপুর দেখে আমি ঘাবড়ে গেছিলাম যে দিস ইজ সিঙ্গাপুর। দেখি এয়ারপোর্টে জল দিচ্ছে, এয়ারপোর্টের মধ্যে রোবটে জল দিচ্ছে। হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখলাম যে হোয়াট ইজ সিঙ্গাপুর। ইন্দোনেশিয়া, তারপরের বছর চলে গেলাম ইউরোপিয়ান ক্রুজ 2006, বার্সেলোনা, তারপরে ফ্রান্স, আমরা কানসে গেছিলাম যেখানে চলচ্চিত্র উৎসব হয়, ইটালি গেলাম, ভিসুভিয়াস গেলাম। জামা কাপড় চেঞ্জ হচ্ছে, লাইফস্টাইল ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আমার একটা চেতক স্কুটার ছিল, সেটাকে হেলাতে হতো, হেলালে তারপরে কিক করলে স্টার্ট হতো। চেঞ্জ করলাম, একটা সিটি 100 কিনলাম, রগড়ালাম, সিটি 100টা দিয়ে খুব ঘুরলাম, কলকাতা শহরে খুব কাজ করলাম। এখন আবার একটা 4 চাকাও কিনলাম, ছোট গাড়ি, 4 চাকা, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন। গাড়িটা যখন ধুই তখন মনে হয় একসময় কিচ্ছু ছিল না, অ্যামওয়ে বিজনেস করলাম বলে 4 চাকাটা হলো। আর মোবাইলে ছবি তুলি, আর মনে মনে এখনো ভাবি, আনন্দ পাই যে এরপরে যে সেমিনারটা করব সেটা কোনো না কোনো সময় তার মধ্যেই একটা ইনোভা কিনবো। আপনি ভাবুন, যার কিচ্ছু ছিল না, কপরদক শূন্য লোক, সে কিন্তু এখন ভাবতে শিখেছে, সে ইনোভা কিনবে। মেয়েকে নিয়ে ভাবছি এখন। বিশ্বাস করুন, ভাবনাই ভগবান, ভাবনার সঙ্গে ভগবান লেগে থাকে। ব্রোক ইজ ভেরি টেম্পোরারি। ব্রোক তো আমরা অনেকেই, কেন হব না? কাজ করতে করতে ভারতবর্ষের মানুষ ব্রোক হবে না, সংসার চালাতে পারবে না, এটা তো স্বাভাবিক। ব্রোক ইজ টেম্পোরারি, কিন্তু জানেন, পুয়ার ইজ ইটার্নাল। গরিবিটা মনের মধ্যে আছে। স্টাইলে চলা অনেক ভালো, স্টাইলে চললে অনেক ভালো হয়। জামা কাপড় ভালোভাবে পরে, ভাবনা চিন্তা স্বচ্ছভাবে পরে ঘুরলে তার একটা বডি ফিলিং আলাদা হয়, তার একটা দাম আছে। স্পিরিচুয়ালিটি আলাদা কাজ করে। ভাবছি মেয়েকে ইকোনমিক্সে দিয়েছি, সাহস করছি হার্ভার্ডে পড়াবো। আপনি ভাবুন, 82 সালে ভাবতে পারতাম না যে জিনিসটা, যেটা ভাবতাম অথচ চোখে দেখিনি কিছু, সেই ব্যক্তি 2012 সালে তার মেয়েকে নিয়ে ভাবছে মেয়েকে ইকোনমিক্সে দিয়েছি, প্রয়োজনে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াবো, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াবো। আজকের এই ঘরে যারা বসে আছেন, বিলিভ মি বন্ধু, যে কাজটা করছেন সিনসিয়ারলি, একভাবে, আমার মতন তো আর কষ্ট করতে অনেকেরই হবে না, একভাবে একটানা কাজ করে যান। আজকে যারা এখানে যা যা ভাবছেন, কল্প তরুর মতন সেইগুলো অ্যাম্বে আপনাদের ফেরত দেবে। আর একটা গল্প বলি, 1934 সালের গল্প। 1934 সালে দশরথ মাঝি ওয়াজ বর্ন। কজন শুনেছেন আমি জানি না। দশরথ মাঝির বাড়ি হচ্ছে সত্যিকারের গয়ার গেলর বলে একটা গ্রামে, গালর গ্রাম। সেই গ্রামটাতে একটা বিস্তর বড় পাহাড় ছিল, সেই পাহাড়টার নাম হচ্ছে গালর হিল। সেখানে জল আনতে গেলে ওই গালর হিলটা টপকে যেতে হতো। এটা 7.5 কিলোমিটারের, 7.5 কিলোমিটার। তো গ্রামের মেয়েরা না ওই গালর হিল টপকে টপকে যেত 7.5 কিলোমিটার খাবার জল আনার জন্য। একবার দশরথ মাঝি পাহাড় টপকে আর একটা গ্রামে ল্যান্ডলেস লেবারের, ও ভূমিহীন কৃষক, সেই কাজেও গেছিল। ওর বউ টিফিন আনতে গেছিল, ওর জন্য টিফিন পৌঁছতে গেল গালর হিল টপকাতে গিয়ে বউটার পা ভেঙে গেল এবং সে পাটা জন্মের মতন একটু খোঁড়া হয়ে গেল। দশরথ মাঝি একজন ভূমিহীন কৃষক, প্রচন্ড তার স্ত্রীকে ভালোবাসতেন, রেগে ফায়ার হয়ে গেল।
1960 সাল ও নিজের কিছু যন্ত্রপাতি দিয়ে গ্যালর হিল কাটতে আরম্ভ করলো। বন্ধু ভাবুন, রক হিল সামান্য যন্ত্রপাতি দিয়েও কাটতে আরম্ভ করলো। বললো হিলটাই রাখবো না, আমার বউকে যে পা ভেঙে দেয়। কি প্যাশন! 1982 সালে গ্যালর হিল উপড়ে চলে গেল। বিলিভ মি, কোনো জায়গায় খোঁজ নিয়ে দেখবেন 7.5 কিলোমিটারের রাস্তাটা হয়ে গেল 2.5 কিলোমিটারের। গভর্নমেন্ট অফ বিহার, ইয়েস, গভর্নমেন্ট অফ বিহার সেই রাস্তাটার নাম রাখলো দশরথ মাঝি রোড। দ্যাট রোড ইজ দেয়ার। একটা লোক, ভূমিহীন কৃষক, শুধু মনে করেছিল তার স্ত্রীর পা ভেঙেছে বলে একটা পাহাড় কেটে ফেলবো, কোনো লেটেস্ট মেশিন ছাড়া সে পাহাড়টাকেই কেটে ফেলে দিল 22টা বছর ধরে। যারা এখানে আজকের মনে করছেন যে আমার তো কিছু হচ্ছে না, তাদের বলি শরীরটাকে সুস্থ রেখে আপলাইন গাইড ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের হেল্প নিয়ে চুপচাপ লেগে থাকুন, ভেতরে ভেতরে কাঁদুন আর বলুন যে আমাকে এই বিজনেসটা করতেই হবে, আমার বাচ্চাকে বড় করতেই হবে, আমাকে বিদেশে যেতেই হবে, আমাকে কলকাতা শহরে বা বম্বেতে একটা বাড়ি কিনতেই হবে, আমি কোনো রকম কষ্টে বাকি জীবন কাটাবো না, ভগবান আপনাকে সাথ দেবে। ডেফিনেটলি, ডেফিনেটলি। আমেরিকার সেন্সাস বলে যে যারা লটারি পায়, ইভেন $3 মিলিয়ন যারা লটারি পায়, তাদের মধ্যে 80% ব্যাংকরাপ্ট। খোঁজ নিয়ে নেবেন, 80% ব্যাংকরাপ্ট, তারা দেউলিয়া হয়ে গেছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে only money cannot make you rich. Only money cannot make you rich. একটা করে সাফল্য, একটা করে স্বপ্ন, একটা করে পরিশ্রম, একটা করে ম্যাচুরিটি, আবার একটু করে সাফল্য, এইভাবে এগোয়। হঠাৎ রাতারাতি যারা বড় হয়েছে তারা সবসময় ব্যাংকরাপ্ট। ভগবান করুক রাতারাতি এখানে কেউ বড় লোক হয় না। একটু পরিশ্রম, একটু স্বপ্ন আর অ্যাসোসিয়েশন পাচ্ছেন। সব থেকে বড় কথা হচ্ছে আমরা যেটা পাই সেটা অ্যাসোসিয়েশন পাচ্ছি। আমি 2000 সাল থেকে বহু সেমিনার দেখলাম। বিল ব্রিটকে দেখলাম, ডেফিনেটলি বিল ব্রিট অ্যান্ড পেগি ব্রিট। বিল ব্রিট এসেছিল কলকাতায়, দেখেছি। বড় লোক কাকে বলে? আমার সঙ্গে কথা হলে আমাকে অনেকে বলে ভালোই করেছিস তুই অ্যামওয়েটা করে। কেন বলেছে জানেন? তখন তুই তো খেতে টেতে পেতিস না, তোর তো এরকম অবস্থা, ভালোই করেছিস এইটা নিয়ে। প্রাণের ভেতরটা না নড়ে যায়। ওহে বাবু, তুমি আমাকে ভালো করেছো বলছো? কোম্পানিটা $10.9 বিলিয়ন। এখানে লোকে অ্যাম্বাসেডর গাড়ি কেনে না। এখানে লোকে ভাবে সে একটা পাহাড় কিনবে, এখানে লোকে ভাবে সে একটা নদী কিনবে, এখানে লোকে ভাবে যে একটা আইল্যান্ড কিনবে, এখানে লোকে 2 সিটেড 4 সিটেড কপ্টার কেনে। কিন্তু আপনি তো ভাবতে পারেন না, আমি কি করব? আমার একটা টিম আছে আন্দামানে, এবং সেই সুবাদে আমি কয়েকবার আন্দামান গেছি। তা আন্দামানে গেলে না আমার জারোয়া দেখার খুব শখ হয়। ন্যাচারালি জারোয়া একটা ট্রাইবাল, তো জারোয়ালা আজকাল প্যান্ট পরে, কিছু কিছু জারোয়া প্যান্ট পরে, এবং ওরা যখন বাসটা যায় তখন জঙ্গল থেকে উঠে এসে এরকম দাঁড়ায়, দাঁড়িয়ে দেখে বাস, এবং বাসও স্লো করে দেয়, ওদেরকে দেখে। এই যে এতদিন ওরা জঙ্গলে ছিল, ওরা তো প্যান্ট-জামা পরেনি, এখন ওরা প্যান্ট-জামা পরার লোক দেখছে, এবং ওদেরকে প্যান্ট দিলে, জামা দিলে ওরা পরছে। তো জারোয়ারা কিন্তু আমাদের মতন করে ভাবতে পারে না, তার কারণ ওরা অ্যাসোসিয়েশন পায় না। আমরা মানুষ, আমরা অ্যাসোসিয়েশন পাই। শুনুন, যেখানে অ্যাসোসিয়েট করবেন চিন্তা ভাবনাটা গিয়ে ওইখানটায় চুম্বকের মতন ঠেকবে, আর অত অবধি ভাবতে পারবো। সেই জন্য ডাউনওয়ার্ডস দেখবো না, ডাউনওয়ার্ডস মিশবো না, লাভ নেই। হলো তো ডাল ভাত অনেক দিন, এ তো সবাই আমাদের বলে ডাল ভাত খাও, প্রভু কা গান গাও। সারা জীবন এই করব? একটু স্যান্ডউইচ খাবো না? ইয়েস, একটু স্যান্ডউইচ খাবো না? একটু ভালো জুতো পরবো না ব্র্যান্ডেড? একটু ভালো স্যুট পরবো না?
একটু বিদেশে গিয়ে ওরা $300 দেয়, $150 দেয় সব শপিং করার জন্য, শ্যামলী দেখি হাত খুলে শপিং করে। বিলিভ মি, এত কষ্ট পেয়েছে আমার স্ত্রী, কিন্তু এখন এত আমি এনজয় করি, আমি দূরে দূরে তাকিয়ে তাকিয়ে দেখি কি সুন্দর ড্রেস কোড, পাসপোর্ট জমা করছে, দ্যাট শ্যামলী, একদম সাধারণ মেয়ে, পাসপোর্ট জমা করছে, ভিসা স্ট্যাম্প লাগছে, ইমিগ্রেশন নিচ্ছে, বিদেশে ঘুরছে এবং জিনিসপত্র কিনছে, এনে বাড়ির লোকজনকে দিচ্ছে, এভরিবডি ইজ হ্যাপি। আমার একটা ঘর ছিল জানেন, আমি ডায়মন্ড হারবারে বাড়ি বিক্রি করে ফেলেছিলাম, সমস্ত দেনা শোধ করে, একটুখানি টাকা ছিল, তাতে একটুখানি একটা দুটো ঘর করেছিলাম অ্যাসবেস্টাসের, এবং অ্যাসবেস্টাসটা ভেঙে গেছিল, সেখান দিয়ে হুড়মুড়িয়ে জল পড়তো, আমার বিছানাটা ভিজে যেত, তখন আমাদের বাচ্চা হয়নি। শ্যামলী রাত্রিবেলায় টোকা দিয়ে তুলে আমাকে এদিক থেকে ওদিকে মাথা করাতো, এবং গোটা বর্ষাকালটাই আমি রোটেট করতাম, একবার এখানে মাথা, একবার ওখানে মাথা, একবার ওখানে মাথা, একবার এখানে মাথা। এখন আমি একটা বাড়ি করেছি জব্বর, ভিক্টিফাইড টাইলসের দোতলা বাড়ি করেছি উইথ গ্যারেজ, একটা পয়সা আর কোথাও কার নয়, কেবল অ্যামওয়ে থেকে রোজগার করা পয়সা, কেবল অ্যামওয়ে থেকে রোজগার করা পয়সা। বিদেশে যে বাথরুম দেখে এসেছিলাম, আমি আর শ্যামলী ঘুরে 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 শাওয়ার এনক্লোজার করেছি, অদ্ভুত ভালো বাথরুম, বন্ধুদের এনে দেখে বলেছি শাওয়ার এনক্লোজার। আমার যারা পুরনো বন্ধু, যারা আমাকে ভালোবাসে, তারা বলে যে এটা কিন্তু তোর হলো বিজনেসটা, তাহলে তুই করলে তোরও হবে যদি লেগে থাকিস, যদি দশরথ মাঝির মতন মেন্টালিটি হয়। দেবপিতা আমাকে একটা কথা বলতো, বি কিলার ইনস্টিংক্ট, কামড়ালে কিন্তু ছেড়ো না। আমি ওই কথাটা আমার মনের মধ্যে প্রচণ্ডভাবে ঘোরে, এখন একটা স্বভাব হয়ে গেছে, কামড়ালে আর ছাড়ি না। আমাদের ফোর্থ লেগ ব্রেক করবে, হয়তো সামনের মাসেই ব্রেক করবে। ফার্স্ট লেগ ব্রেক করেছে, সেকেন্ড লেগ ব্রেক করেছে, থার্ড লেগ ব্রেক করেছে, আমরা এমারেল্ড গেছি, আমাদের ফোর্থ লেগ সেপ্টেম্বর মাসে ব্রেক করবে, ফিফথ, সিক্স, সেভেন্থ রেডি হচ্ছে। আমার সাথে আমার গ্রুপের একটাই কথা হয়, বন্ধু কামড়ালে কিন্তু ছেড়ো না। মানুষের বয়স হচ্ছে 2 লক্ষ বছর, অনেক কিছু বিলুপ্তি হয়ে গেছে, মানুষ কিন্তু টিকে গেছে, মানুষ কিন্তু সভ্যতার চরম শিখরে গেছে। তার কারণ হচ্ছে মানুষ যে প্রোগ্রামিং করতে পারে, আর কামড়ালে কিন্তু ছাড়ে না। ইয়েস, এই ঘরে যারা আছেন তাদের, বর্ধমানে এসছি তো, আমার তো কোনো অবজেক্টিভ আছে, অবজেক্টিভটা এটাই যে আমার কথাতে যদি একজনও ইন্সপায়ার হয়ে, একটা কাপল ইন্সপায়ার হয়ে যান, তাহলে মোটিভেটেড হবেন, আর মোটিভেশন ইটসেলফ ইজ এ অ্যাকশন। আজকের রবিবার 12টায় মিটিং শেষ, 1টায় বসে আবার একটা লিস্ট করুন, আর লাইফ চেঞ্জিং ইভেন্টে লাফিয়ে পড়ুন। নেক্সট আগস্ট মাসে দেখবেন আপনারা পৃথিবীর সব থেকে এনজয়েবল জিনিসগুলো এনজয় করছেন, দ্যাট ইজ গ্যারান্টেড। মানুষ মানুষই হয়, মানুষের প্রচেষ্টা মানুষই করে। বর্ধমান, শক্তিগড়, গড়িয়া, না বেহালা, না বম্বে, কিচ্ছু যায় আসে না, আমাদের একটাই পরিচয় হচ্ছে আমরা মানুষ, অ্যান্ড উই ক্যান ডু এভরিথিং হোয়াট এভার উই লাইক। আমরা সব কিছু করতে পারবো, শুধু একটু লেগে থাকা, একটু পরিশ্রম করা। ওকে, আমি একটুখানি আভারী, মানে এখানে সুপ্রকাশ আমাদের হোস্ট, তার জন্য একটা হাততালি তো চেয়ে নিতেই হবে। ইটস ওয়ান্ডারফুল। সুপ্রকাশ শুধু বললে তো অন্যায় হয়, সুপ্রকাশ বর্ণালী, হ্যাঁ, আমাদের সাথে শক্তিগড় থেকে আমরা একসাথে আসলাম। ইটস ওয়ান্ডারফুল কাপল। কলকাতায় বহু লোকের সঙ্গে দেখা হয় আমাদের, লেটস গ্রো মিটিংয়ে, বিবিএসে, অনেকের সঙ্গে হয়তো এতটা আত্মীয় ছিলাম না, কিন্তু এখন বর্ধমানে এসে ভীষণ ভালো লাগছে, সবার সাথে বন্ধুত্ব হলো। আই ওয়ান্ট টু স্যালুট টু দ্য লিডারশিপ। একটু নাম করি, সেটা হচ্ছে সোমনাথ আর সুদেষ্ণা ভট্টাচার্য, হাততালি চেয়ে নেবো ডেফিনেটলি। অলোক শুভ্রা ব্যানার্জি 100 বার, ডক্টর জয়ন্ত অ্যান্ড মনীষা চ্যাটার্জি, শান্তনু অপর্ণা দত্ত, লাভলি কাপল, সৌমেন অ্যান্ড শান্তা চক্রবর্তী, সুকান্ত ইন্দুরেখা পাল, গ্রেট, সুব্রত অ্যান্ড অঞ্জনা চ্যাটার্জি, সুপ্রকাশ অ্যান্ড বর্ণালী ঘোষ এগেন।
তো এই ঘরে যারা একদম পেছনের সারিতে আছেন, যারা মধ্যিখানে আছেন, আজকের কতই আগস্ট? 19th। গ্যারান্টি দিচ্ছি আপনাদের হয়ে, অন বিহাফ অফ ইউ, যে আপনারা যদি চান তো এর পরে আপনারা বিবিএস করবেন, গাড়ি সকালবেলায় আপনাদের বাড়িতে আসবে। এই ঘটনা ঘটবে আমরা জানতাম না, কিন্তু আপনাকে ড্রাইভার তুলবে, আপনাকে হোস্ট রিসিভ করবে, এবং আপনারা কথা বলবেন, বিশ্বের হৃদয় জয় করবেন, সারা পৃথিবীর বহু মানুষের জীবনের পট পরিবর্তন হবে। এটা হবেই, বিলিভ ইট ফ্রেন্ডস, বিশ্বাস করুন, পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস টকিং, অ্যান্ড ওভার টু হোস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।